হরর সিনেমা পছন্দ করেন তো? মানে সম্পূর্ণ 2025টাতেই হররের ট্যাগ লেগে গেছে, হরর ইভেন্ট ঘটেছে, হরর সিনেমা কিছু বেরিয়েছে। আপনি হয়তো হরর সিনেমা দেখেন না, বা অনেকে হয়তো হরর সিনেমা পছন্দ করে না। পছন্দ না করারও প্রচুর কারণ রয়েছে, কারণ কিছু খারাপ হরর সিনেমা মানুষদের মধ্যে একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলে, যার কারণে মানুষ ওই ক্যাটাগরি থেকে একদম দূরে সরে যায়। একটা আছে জেনুইনলি ভয়, মানুষ জেনুইনলি ভয় পায়, সেটা সাইকোলজিক্যাল হরর হোক। হরর তো আর এক ধরনের না, বিভিন্ন ক্যাটাগরির হরর সিনেমা হয়। তবে যারা জেনুইনলি ভূতে ভয় পায় তারা এই কমপ্লিট জনরাটা থেকেই পালায়। এবং কিছু মানুষ আছে যারা পার্টিকুলার প্লটের জন্য সিনেমা দেখে, মানে তারা ভাবে যে আমরা আমাদের মূল্যবান সময়টা ব্যয় করব, তো অবভিয়াসলি কিছু মাস্টারপিস সিনেমাতে দেবো। এবং হরর সিনেমাগুলোকে সচরাচর মানুষেরা মাস্টারপিস ক্যাটাগরিতে ফেলে না, তবে তারা সবথেকে বড় ভুল, কারণ এই নতুন সময়তে এসে হররের জনরা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমরা এতদিনে যে ধরনের সেই ময়দামাখা ভূত বা কিছু পুরনো প্র্যাকটিক্যাল এফেক্ট মার্কা হরর মুভি দেখে এসেছি, সেই জিনিস আর নেই। মানে রিয়েলি একটা বছরে এতগুলো দুর্দান্ত হরর সিনেমা, মানে যেগুলো বক্স অফিসে কাঁপিয়েছে, দুর্দান্ত রেটিং পেয়েছে, যেগুলো সচরাচর হরর সিনেমা পায় না। আর এখান থেকেই আমি আঙ্গুলে গোনা কয়েকটা পিক করছি জাস্ট আপনাদের জন্য, কারণ 2025-এর এই সেরা হরর সিনেমাগুলো যদি আপনি না দেখেন তো আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। 2025-এ যতগুলো হরর সিনেমা রয়েছে তার মধ্যে সবথেকে বেশি আলোচনায় ছিল সিনার সিনেমাটা। এখন অনেকে মনে করে যে এই সিনেমাটা অতটা প্রশংসা ডিজার্ভ করে না যতটা সে পেয়েছে, কারণ এই সিনেমাতে কিছু মেটাফর ইউজ করা হয়েছে। সিনেমার গল্প খুবই সিম্পল, তবে একটু ডিফারেন্ট ওয়েতে এটা দেখানো হয়েছে। গল্পের সময়কাল 1932, সেই সময় কালো বর্ণের মানুষদের উপরেও হওয়া অত্যাচারগুলোকে মানে কেন্দ্র করে এই পার্টিকুলার হরর সিনেমাটা বেরিয়েছে। এবং এখানে হররের মেন টপিক হচ্ছে ভ্যাম্পায়ার। ইয়েস, তবে আজ পর্যন্ত আপনারা যত ধরনের টিপিক্যাল ভ্যাম্পায়ার সিনেমা দেখেছেন, এটা তার থেকে সম্পূর্ণভাবে আলাদা। ইভেন এই সিনেমাতেই আমি ভ্যাম্পায়ারদের পার্টিকুলার কিছু কোড জানতে পেরেছি। মানে আমি তো জানতাম যে রাতেবেলা ভ্যাম্পায়াররা এসে রক্ত চুষে নেয়, তবে না, ভ্যাম্পায়ারদেরও কিছু কোড আছে, কিছু নিয়ম আছে যেগুলোকে তাদের মান্য করতে হয়। আপনারা কি জানেন যে ভ্যাম্পায়াররা সচরাচর মানুষদের আমন্ত্রণ ছাড়া কারোর পার্সোনাল প্রপার্টিতে ঢুকতে পারে না? বাট এটা কথা না, সিনেমাটা বেশ কিছু সিরিয়াস টপিক নিয়ে তৈরি হয়েছে। সেই সময় মানুষদের ভেতরে চলতে থাকা বর্ণ বিদ্বেষ, কালচারাল ওয়ার, সিভিল ওয়ার, সেই সময়ের বহু জিনিসকে কেন্দ্র করে এই হরর সিনেমাটা কিন্তু তৈরি হয়েছে। তারপরের সিনেমা হচ্ছে ওয়েপন্স, ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা 2025-এর, এবং আমি হেভি এনজয় করেছি। সিনেমার টপিক খুবই সিম্পল। পেনসিলভেনিয়ার একটা স্কুলের 3য় শ্রেণীর সব বাচ্চারা রাত 2:17 সময় আচমকা বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং তাদের আর পাওয়া যায় না। তাদের পালানোর প্যাটার্নটা খুবই অদ্ভুত টাইপের এবং খুবই কমন, এবং তারা প্রত্যেকে স্ট্রেট লাইন ধরে পালিয়েছে, কোনো ডান দিক বাদিক না। বাচ্চাগুলোর পিতামাতা খুবই কনফিউজ যে তাদের পারিবারিক কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, এই বাচ্চাগুলোকে কিডন্যাপ কারা করলো। আর এখান থেকেই সিনেমাটা শুরু হয় একটা ভয়ঙ্কর রহস্য দিয়ে। বাচ্চাগুলো যে কারণে মিসিং হয়েছে সেটা আপনাদের ধারণারও বাইরে। বিশেষ করে আমার সেই রিলেটেড সিনেমাগুলো দারুণ লাগে যেগুলো মডার্ন সায়েন্সের সাথে পৌরাণিক সেই উইচক্রাফটগুলোকে একটা দারুণভাবে কম্বাইন করে। অবশ্যই এই সিনেমাটাকে একটা হরর জনরাতে ফেলা যায়, তবে এটা অ্যাকচুয়ালি এক টাইপের মিস্ট্রি সাসপেন্স সিনেমা। তবে যেমনটা বললাম, হরর শুনেই অনেকেই কিছু মাস্টারপিস মিস করে যায়, তাই আমি আপনাদের সাজেস্ট করছি যে এই টাইপের সিনেমা একদমই মিস করবেন না। এই লিস্টে আমার তার পরের সিনেমা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন। দেখো ভাই, ফাইনাল ডেস্টিনেশন নিয়ে কিছু বলার নেই, এটা একটা ভালো সিনেমা। এবং আমরা যে কারণে ফাইনাল ডেস্টিনেশন সিনেমাটা দেখি সেটা হচ্ছে যে মানুষদের মৃত্যুর 101টা কারণ। মানে মৃত্যু তো আমাদের চারপাশ দিয়ে যখন তখন যেভাবে আসতে পারে, যেটা আমরা কোনোদিন অনুমানই করতে পারবো না। মজার ব্যাপার হলো যে আমি রাতের বেলা সিনেমাটা দেখে ফিরছি এবং এসকেলেটার থেকে যখন নামছি, রাস্তাঘাটে যখন বাসে চড়ছি বা ট্রেনে করে যাচ্ছি, আমার বারবার করে পসিবিলিটিসগুলো মাথায় আসছে যে কী না কীভাবে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ফাইনাল ডেস্টিনেশন তো আমাদের সেটাই দেখিয়েছে, তাই না? মানে প্রত্যেকের ছোটোবেলার সেই ট্রমাটা তো মনে আছে যে সামনে রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, গাছের গুঁড়ি ছিল, আচমকা অ্যাক্সিডেন্টে সেই গাছের গুঁড়িগুলোর নিচে পড়ে যায় আর একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে সেই টাইপের একটা হরর সিনেমা যেটা আমাদের অ্যাওয়ারনেস বাড়িয়ে দেয়, যেখানে আমাদের ভূত বা অন্য কাউকে নিয়ে ভয় নেই, ভয় বরং আমাদের চারপাশের সারাউন্ডিংটাকে নিয়ে, মানে সব কিছু উপরওয়ালার হাতে। লাস্ট কয়েকটা ফাইনাল ডেস্টিনেশন একটু স্ট্রাগল করেছে বক্স অফিসে, বিশেষ করে বহু ফ্যান্সদের মন জয় করতে পারেনি, তবে ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন বেশ দারুণ প্রশংসা পেয়েছে এবং আমার দারুণ লেগেছে। বিশেষ করে যদি আপনি ভাবছেন যে এটা দেখার আগে আগের সিনেমাগুলো দেখবেন, তো এমন কোনো ব্যাপার না, কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই। আপনি এই সিনেমাটা দেখে পরের সিনেমাগুলোও দেখতে পারেন, মানে এমন কোনো ব্যাপার না যে খুব বড় কিছু মিস হয়ে যাবে আপনার।
ওয়েল, তার পরের সিনেমা হচ্ছে ব্রিং হার ব্যাক, এবং এটাও একটা দুর্দান্ত সিনেমা। হ্যাঁ, এই সিনেমাতে কিছু হরর এবং কিছু ডিস্টার্বিং এলিমেন্ট রয়েছে যেটা হরর সিনেমাতে থাকে। এখন দেখুন, হরর সিনেমাতে কিছু ডিস্টার্বিং, কিছু স্ল্যাশিং, কিছু গোরি কন্টেন্ট তো থাকবে, এগুলো আপনি এক্সপেক্ট করতে পারেন। তবে ব্রিং হার ব্যাক এই সিনেমাটা তার কিছু দুর্দান্ত এফেক্ট না, বরং তার দুর্দান্ত প্লটের জন্য বেশি পপুলার। যেমনটা বললাম, মডার্ন সায়েন্স এবং পৌরাণিক উইচক্রাফট, এই দুটোর কম্বিনেশনে যে কটা সিনেমা তৈরি হয় আমার দুর্দান্ত লাগে, এবং ব্রিং হার ব্যাকও হচ্ছে ওরকমই একটা এক্সাম্পল। সিনেমার টাইটেলটা শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে কাউকে ফিরিয়ে আনার কথা হচ্ছে। অবশ্যই এখানে এক মা তার নিজের মেয়েকে হারিয়েছে এবং তাকেই ফিরে পাওয়ার জন্য সে অনেক কিছু করবে। ওয়েল, এর পরের সিনেমা হচ্ছে টুগেদার। এই সিনেমাটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন, হয়তো অনেকে শোনেননি, এবং যারা দেখেছেন তারা একটা দুর্দান্ত সিনেমা তো দেখেছেন। এখানে এক গ্রিক অথর অ্যারিস্টোফেন্সের একটা পুরনো থিওরি নিয়ে, মানে এই পার্টিকুলার টপিকটা নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে। তার সেই থিওরি অনুযায়ী একটা সময় মানুষেরা যুক্ত ছিল। যুক্ত বলতে বর্তমানে যে আমরা বিভিন্ন ধরনের লিঙ্গ দেখি, সেক্সেস দেখি, লাইক মেল ফিমেল, তো এরকম আগে ছিল না। আগে মানুষেরা কমপ্লিট ছিল। তবে মানুষদের ক্ষমতাটা এতটা বেশি হয়ে যায় যে তারা অলিম্পাস যে পর্বত আছে সেটাকে মাপার চেষ্টা করে, এবং সেই পর্বতে থাকতো জুস, যে মানুষদের শাস্তি দেয় এবং মানুষদের খণ্ড করে দেয়, মানে অর্ধেক করে দেয়, যার ফলে আমরা যে মেল ফিমেল একটা সিঙ্গুলার বডি ছিল সেটা আলাদা হয়ে যায়, এবং যার ফলে মানুষেরা অর্ধেক হয়ে যায়। আর তারপর থেকেই মানুষেরা তার বাকি অর্ধেকটাকে খোঁজার চেষ্টা করে। যেমন বলে না যে আমি আমার বেটার হাফকে খুঁজছি, বা একটা পার্টিকুলার মানুষের সাথে আসলে আমরা একটা লাভ বন্ড ফিল করতে পারি, বিকজ এই একটা জিনিসের জন্যই, মানে তার এই থিওরি অনুযায়ী। তবে গল্প এটা না, গল্পটা হচ্ছে টিম এবং মিলি নামক একটা কাপলকে নিয়ে যাদের রিলেশনটা বড্ড সমস্যায় রয়েছে। সো তারা তাদের রিলেশনটাকে একটু স্ট্রং করার জন্য একটা নতুন জায়গায় গিয়ে থাকা শুরু করে, এবং সেখানেই তারা একটু এক্সপ্লোর করতে করতে একটা গুহাতে পড়ে যায়, যে গুহাতে একটা পৌরাণিক চার্চ ছিল, এবং সেই চার্চেই জুসের সেই অভিশাপটাকে ঠিক করার চেষ্টা হতো। মানে আমরা যে অর্ধেক হয়ে গেছিলাম, সেই যে অভিশাপটা ছিল সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা সেখানে চলতো। তো সেই গুহাতেই তারা একটা কুয়ো খুঁজে পায় যেখান থেকে তারা জল পান করে, কারণ তারা খুব তৃষ্ণার্ত ছিল, এবং তারপরেই ঘটে একটার পর একটা ভয়ঙ্কর কাণ্ড। সিনেমার নাম টুগেদার, যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নেম এবং খুবই ইউনিক একটা স্টোরি। আমি সাজেস্ট করবো এই সিনেমাটা মিস না করার। এই লিস্টে আমার তার পরের সিনেমা হচ্ছে গুড বয়, এবং এটা আজ অব্দি দেখা সব থেকে ইউনিক হরর সিনেমা আমার। এটা হচ্ছে জেনুইনলি ভূতের সিনেমা, মানে স্পিরিট, আত্মা। তবে আমরা এত দিনে একটা মানুষের পার্সপেক্টিভে ভূতদের দেখে এসেছি, মানে মানুষরা দেখছে, ভূতরা মানুষদের আক্রমণ করছে। তবে এই সম্পূর্ণ সিনেমাটা একটা কুকুরের নজরে দেখানো হয়। এক্স্যাক্টলি, ওয়েল, একটা মানুষ তার কুকুরটাকে নিয়ে একটা নতুন বাড়িতে শিফট করেছে, মানে তারই পূর্বপুরুষের একটা বাড়িতে, যে বাড়িটা অভিশপ্ত অ্যাকচুয়ালি। আর সেখানে থাকে কিছু স্পিরিট, যে স্পিরিটটাকে সেই কুকুরটা জেনুইনলি ফিল করতে পারবে, সেটাকে দেখতে পারবে। বাট আনফর্চুনেটলি সে সেই মানুষটাকে বলে বোঝাতে পারবে না। আমার কথাগুলো শুনে হয়তো একটু খেলো মনে হতে পারে যে এ আবার কেমন টাইপের সিনেমা, বা কী বা দেখাতে পারে সো কল্ড সেই কুকুরের সিনেমা। তবে ডেফিনেটলি না, এটা একটা জেনুইনলি ভয়ের সিনেমা। মানে আপনি যদি হরর কিছু ফিল করতে চান, আপনার মধ্যে যদি সেই থ্রিল অ্যাড্রিনালিন থাকে যে হ্যাঁ ভাই, জাম্প স্কেয়ার দেখলে আমার হেভি লাগে, সেই হররটাকে আমি ফিল করতে পছন্দ করি, তো এই সিনেমাটা আপনার জন্য। আই মিন, এতক্ষণ ধরে যতগুলো হরর সিনেমা আপনাদের বলেছি সেখানে অ্যাকচুয়াল হরর এলিমেন্টটা খুব মিসিং রয়েছে, তবে এই গুড বয় সিনেমাটা সেটাকে সম্পূর্ণ করিয়ে দেবে। এবং আমার এই লিস্টের লাস্ট সিনেমা হচ্ছে 28 Years Later। এইটা হচ্ছে 28 Days Later সিনেমাটার সিকুয়েল। এটা একটা জম্বি সিনেমা, একদম ক্লিয়ার কাট বলে দিলাম, এটা একটা জম্বি সিনেমা, কোনো প্যাচানো কোনো প্লট নেই। আমি 28 Days Later সিনেমাটার কথা বলছি, সেই পুরনো সিনেমা। এই সিনেমাটা আমার আজ অবধি দেখা সব থেকে সেরা জম্বি সিনেমা। কেন বলুন তো? কারণ পরিচালক ড্যানি ওয়াইল্ড সেই সিনেমাতে একদম একটা বেসিক ক্যামকর্ডার ইউজ করেছে, যার কারণে যে জম্বি অ্যাপোক্লিপস, সেই যে প্রেক্ষাপটটা এত দারুণ লাগছিল, সেই যে গ্রিনিশ টোন, সেটাতে না ভয়টা আরও ফুটে উঠছিল। আমি আপনাদের একটা খুব সুন্দর এক্সাম্পল দিই, যেমন আপনি একটা এইচডি একদম হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে একটা ভূতের কিছু রেকর্ড করলেন, আপনি দেখলেন, এবং সেম জিনিস যদি আপনি একটা সিসিটিভি থ্রুতে দেখেন, বা সেই ভিএচএস স্টাইলে বা অ্যাকশন ক্যামেরার থ্রুতে যদি দেখেন, তাহলে দেখবেন আরও কয়েক গুণ ভয়ের লাগবে। এবং এখানেও সেম জিনিসটাই ঘটেছে। সেই পুরনো ক্যামকর্ডারে তোলা সব জম্বি এবং সেই প্রেক্ষাপটটা, চারপাশে রাস্তা, সম্পূর্ণ লন্ডন খালি,
সেই জিনিসটাকে দেখতে খুবই হরিফাইং লাগছিল। এবং যে সিনেমাটার কথা বলছি অর্থাৎ এই নতুন সিকুয়েলটা যেটার নাম হচ্ছে 28 ইয়ার্স লেটার, সেই সিনেমাতেও পরিচালক এরকমই কিছু এফেক্ট অ্যাড করেছে। মানে অবশ্যই সেই পুরোনো ক্যামকর্ডার তো ইউজ করেনি, তবে সেই সিনেমার বহু সিন আইফোনে শ্যুট করা হয়েছে, যেটা দেখলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না। আই মিন সিনেমাটোগ্রাফি যে অ্যাকচুয়ালি মানুষদেরই একটা স্কিল, সেখানে ক্যামেরার ভূমিকা খুবই কম, সেটা দেখলে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে হ্যাঁ ভাই, ছোটো ক্যামেরা দিয়েও অনেক কিছু হয়। হরর সিনেমা আমারও ভালো লাগে, তাই আপনাদেরও ভাবলাম কিছু সাজেস্ট করি। কিছু হিন্দি হররও আমার এই বছর বেশ পছন্দ হয়েছিল, সেটা নয় একটা অন্য ভিডিওতে ডিসকাস করা যেতে পারে। তবে যেগুলো বলেছি সেগুলো কিন্তু একদমই মিস করবেন না। আমি কিন্তু আতিবাতি কোনো সিনেমা বলিনি আপনাদের ভাই। সো দিস ইজ 8 ভিডিও, আপাতত এইটুকুনি রাখছি। আর কিছুই না, ভালো লাগলে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমি উপকৃত হব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।